ওকে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রত্যেকে ট্রান্সলেশনের প্যাসেজটা? ইজ ইট ভিজিবল টু ইউ অল? প্রত্যেকে দেখতে পাচ্ছ? ওকে, তো প্রথম দেখো, আমি আজকে এটা আমাদের 82 হবে। ওকে, 81 নয়, এটা আমাদের 82 হবে। কি আছে? এটা আমাদের সময়কার সবচেয়ে দুঃখজনক ঘটনা যে নেতাজি, যিনি স্বাধীনতা লাভের অন্যতম স্থপতি ছিলেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের ঘটনা দেখে যেতে পারলেন না। নিঃসন্দেহে আজ আমরা স্বাধীন, কিন্তু কিসের বিনিময়ে? আর ভবিষ্যতের আশাই বা কি? স্বাধীনতা এসেছিল দেশভাগের মাধ্যমে, এখানে মাধ্যমে হবে। ওকে, যে কারণে দেশভাগ হয়েছিল তা আমাদের কাছে দুঃস্বপ্নের মতো, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তাই থাকবে। এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নীতির দুঃখজনক পরিণতি মাত্র। নেতাজি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে দেশভাগ সমস্যার কোনো সমাধান হতে পারে না, বরং তা নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ফ্রম আনন্দবাজার পত্রিকা। ওকে, পিস অফ রাইটিংটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া। তো আমরা এক এক লাইন করে করতে থাকবো। এক্সপেক্ট করব কে কেমন করছো, প্রথমে আমি শেখাবো এবং তারপরে তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব তোমরা কে কেমন লিখছো। তো প্রথম যে জায়গাটা আমি বলছি, এটা আমাদের সময়কার সবচেয়ে দুঃখজনক ঘটনা। তো প্রথম এই ক্লজটাকে আমাদের কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। যে এটা, এটা মানে কি? ইট ইজ সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভালো করে বুঝবে। সবচেয়ে যেখানে থাকবে সেটা হলো তোমার সুপারলেটিভ ডিগ্রি। ওকে, সবচেয়ে মানে দ্য গ্রেটেস্ট। দুঃখজনক ঘটনা মানে হলো ট্র্যাজেডি। দুঃখজনক ঘটনা মানে হলো ট্র্যাজেডি। আমাদের সময়কার মানে হলো অব আওয়ার টাইম। নাও ট্রান্সলেট করো, এইটুকুনিকে আগে ট্রান্সলেট করো, প্রত্যেকে এই লাইনটাকে আগে ট্রান্সলেট করো, ভেঙে ভেঙে আমার সঙ্গে ট্রান্সলেশন করতে থাকো। তাহলে কি? এটা আমাদের সময়কার সবচেয়ে দুঃখজনক ঘটনা। তাহলে এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা আমাদের সময়কার, এইভাবে লিখবে। ট্রান্সলেশনটা যখন করবে ঠিক এইভাবে ভেঙে লিখবে। করো। ভেরি গুড। ইট ইজ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অব আওয়ার টাইম। ইট ইজ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অব আওয়ার টাইম। ওকে, এইটুকুনি হলো তোমাদের। এরপর দেখো, আগে প্রথমে তোমাদের দিয়ে আমি লিখিয়ে নেব, তারপর সেন্টেন্সটা আমি লেখাবো ভেঙে ভেঙে। যে, যে মানে কি? আমাদের দ্যাট দিতে হবে। নেতাজি, যিনি স্বাধীনতা লাভের স্থপতি ছিলেন। তাহলে যিনি, নেতাজি, হু। যিনি মানে কি? হু। স্বাধীনতা লাভের স্থপতি ছিলেন মানে হু ওয়াজ দ্য আর্কিটেক্ট। অন্যতম স্থপতি মানে হলো ওয়ান অফ দেম। এই যে অন্যতম কথাটা যেখানে আসলো, তুমি কি ব্যবহার করবে? ওয়ান অফ দেম। তাহলে কি? নেতাজি, কমা, হু ওয়াজ ওয়ান অফ দ্য, স্থপতি মানে কি? আর্কিটেক্টস। ওয়ান অফ দ্যার পরে আমরা নাউন কি নেই? প্লুরাল নেই। মনে রাখার বিষয় এটা। ওয়ান অফ দ্যার পরে আমরা যে নাউনটা নেই, প্লুরাল নাউন, আর তারপরে যে ভাবটা বসবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা কি করব? যে অন্যতম স্থপতি মানে ওয়ান অফ দ্য আর্কিটেক্টস। আমরা কিন্তু স্থপতিকে এখানে আর্কিটেক্টস লিখব। কিভাবে? এই জায়গাটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা লাভের, স্বাধীনতা লাভের মানে হলো অব অ্যাটেইনিং। লাভ করা মানে এখানে হলো অ্যাটেইনিং। ওকে, অব অ্যাটেইনিং কি? স্বাধীনতা লাভের মানে ইন্ডিপেন্ডেন্স। অ্যাটেইনিং, ATTAINING, অব অ্যাটেইনিং কি? স্বাধীনতা লাভের মানে হলো ইন্ডিপেন্ডেন্স। ওকে, তিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের ঘটনা দেখে যেতে পারলেন না। কমা দিয়ে লিখব। দেখে যেতে পারলেন না মানে আমরা কিন্তু কুড নট করব না, মানে উনি বেঁচে ছিলেন না এটা দেখার জন্য স্বাধীনতা লাভের ঘটনাটা। তাহলে কি লিখব? ডিড নট লাইভ, ডিড নট লাইভ টু সি দ্য, সি কি? ইন্ডিয়া, ইন্ডিয়াকে স্বাধীনতা লাভ করতে, ইন্ডিয়া অ্যাটেইনিং কি? ইন্ডিপেন্ডেন্ট বা ইট। তাহলে দেখো প্রত্যেকটা লাইন তোমরা এবার নিজেরা একবার চেষ্টা করো। আমি যেরকম বললাম, আশা করি বাকিরা অনেকে লিখেও ফেলেছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকেই এবার পুরো সেন্টেন্সটাকে লেখার চেষ্টা করো যেরকম আমি বললাম। ডিড নট লিভ টু সি ইন্ডিয়া অ্যাটেইনিং হার ইন্ডিপেন্ডেন্স। ভেরি গুড সমীরণ, ভেরি গুড।
ডিড নট লিভ টু সুই ইট অলসো। ভেরি গুড অভিজিৎ সাহা, ভেরি গুড। তাহলে এই দেখো ভেঙে ভেঙে যখন আমি ট্রান্সলেশন করছি তখন কিন্তু আমাদের অনেকটা ক্ল্যারিটি আসছে। তো ঠিক আছে, আমি নিজে একবার করছি, দেখতে থাকো তোমরা। আমি লিখে দিচ্ছি যে কিভাবে আমরা করব। তাহলে কি লিখব? It is the greatest tragedy of our time ki that Netaji, who was one of the architects of attaining, এখানে অব করতে পারো, ইনও করতে পারো, সরি স্পেস হবে, of attaining কি independence, comma did not live বা live to see India to attain her independence, attain her independence। ওকে, এখানে হার বলে আমরা সম্বোধন করে দেব। তার একটাই কারণ, ইন্ডিয়াকে আমরা মা হিসেবে পুজো করি। তো এখানে কি হবে? ইন্ডিয়া টু অ্যাটেইন হার ইন্ডিপেন্ডেন্স। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? হ্যালো স্যার, একটু কথা বলছি। হ্যালো কোনো স্পিকারে কথা বলো না, মেসেজ লিখে করো। স্যার, অনেকটা বড় বলছি স্যার, আপনি লেআউটটা চেঞ্জ করলে তাহলে তো বারবার চেঞ্জ করে দেখতে হতো না, বাংলাটা আর ইংরেজিটা আলাদা করে। কোনটা? ওটা ঠিক আমি পারি না গোবিন্দ। স্যার ওই যে কোনো একটা, আপনি যে 4টে স্লাইড নিয়েছেন না, 5টা স্লাইড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সাইডে রাইট ক্লিক করুন। আপনি পাওয়ার পয়েন্টে আছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো একটা স্লাইডে রাইট ক্লিক করুন, যে কোনো স্লাইডে। আচ্ছা এক মিনিট। সামনেই করুন স্যার, আমি দেখছি। হ্যাঁ, সামনে রাইট ক্লিক করুন, হ্যাঁ, করলাম। যে কোনো স্লাইডে স্যার, যে কোনো স্লাইডে। হ্যাঁ, করলাম। দেখুন স্যার লেআউট আছে, হ্যাঁ, চেঞ্জ লেআউট। লেআউট আছে, হ্যাঁ। যান লেআউটে যান। হ্যাঁ, হ্যাঁ দেখুন, যে কোনো স্যার, আপনি ওই যে কম্প্যারিজন আছে, দেখুন কম্প্যারিজন। কম্প্যারিজন কোথায়? স্যার হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, ইয়েস স্যার, দিস ওয়ান। হ্যাঁ স্যার নিলেন তো? এটা ক্লিক করুন স্যার। হ্যাঁ করলাম। কি হবে আচ্ছা এতে? দেখুন, নতুন নতুন লেআউট তৈরি হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, কিন্তু এই লেআউটে আমাকে কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, এবার স্যার আপনি ইংলিশটা শুধু ওই লেআউটের বাঁদিকে নিয়ে যান, আর ডান দিকে আপনি বাংলা, মানে বাংলাটা নিয়ে আসুন কপি করে, আর ডান দিকে শুধু আপনি ইংলিশটা লিখতে থাকুন। তাহলে একসাথে দুটো জিনিসই দেখতে পাবেন, সিঙ্গেল স্লাইডে। ঠিক আছে, বারবার চেঞ্জ করতে হবে না। নেক্সট ক্লাস থেকে আমরা এটা তোমার এই সাজেশনটা গ্রহণ করে নেব। থ্যাংক ইউ গোবিন্দ ফর হেল্প। ওকে 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 ওকে। ওকে। তো ঠিক আছে, আমরা এখানে একটু আগের মতোই করছি, তো দেখতে থাকো। থ্যাংক ইউ গোবিন্দ ফর ইওর হেল্প। একদিন আমাকে একটু শিখিয়েও দিতে হবে, হয়তো তোমাকে ফোন করে নেব। এরপর তো দেখো এরপরে কি আছে। এরপরে যেটা আছে যে কোথায় গেল কালিটা? নিঃসন্দেহে। নিঃসন্দেহে মানে কি? আনডাউটেডলি। ওকে, আজ আমরা স্বাধীন, কিন্তু কিসের বিনিময়ে? ভালো করে দেখবে। আনডাউটেডলি উই আর ইন্ডিপেন্ডেন্ট টুডে, উই আর ইন্ডিপেন্ডেন্ট টুডে, বাট এই যে কিসের বিনিময়ে, এই ইংলিশটা কিন্তু ইম্পর্টেন্ট। কিসের বিনিময়ে ইংলিশ হলো অ্যাট হোয়াট কস্ট, অ্যাট হোয়াট কস্ট, অ্যাট হোয়াট কস্ট, কিসের বিনিময়ে। ওকে, আর মানে কি? অ্যান্ড। আর মানে কি? অ্যান্ড। ভবিষ্যতের আশাই বা কি, এইটা যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের আশা কি ভবিষ্যতের, আমাদের আশা কি ভবিষ্যতের জন্য। বাংলাটা এইভাবে চেঞ্জ করে নিতে হবে। ভবিষ্যতের আশাই কি মানে হলো আমাদের আশা কি ভবিষ্যতের জন্য। ওকে, আমাদের আশা কি ভবিষ্যতের জন্য। তাহলে কি লিখবো? অ্যাট হোয়াট কস্ট অ্যান্ড আওয়ার হোপস ফর ফিউচার কোশ্চেন মার্ক। প্রত্যেকে এবার নিজের সেন্টেন্সটা লেখো, যেরকম আমি বললাম লেখো।
হোয়াট ইজ, সৌগত একদম ঠিক ছিল, হোয়াট ইজ আওয়ার হোপস, এখানে আওয়ার হোপসটা আনতে হবে। হোয়াট আর আওয়ার হোপস, প্রদীপ্ত, হোয়াট আর দ্য ফিউচার হোপস নয়, হোয়াট আর আওয়ার হোপস ফর ফিউচার, এইভাবে লিখতে হবে এই জায়গাটা। হোয়াট আর আওয়ার হোপস ফর ফিউচার, হোয়াট আর আওয়ার হোপস ফর ফিউচার। ভেরি গুড গোবিন্দ, ভেরি গুড। তাহলে সেন্টেন্সটা আশা করি প্রত্যেকে বুঝেছো। আমরা এইভাবে করে করেই ট্রান্সলেশন করতে থাকবো, এবং যে জায়গাগুলো শিখলাম আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা করে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে এই ট্রান্সলেশনটা থেকে। তাহলে কি আনডাউটেডলি, আনডাউটেডলি কমা দিতে হবে অবশ্যই অ্যাডভার্বিয়ালের পর, যে কি হবে, উই আর ইন্ডিপেন্ডেন্ট, সরি, টুডে, অবশ্যই টুডে লিখতে হবে, বাট at what cost, at what cost, and what, sorry, are our hopes for future. এখানে তো একটা আশা নয়, অনেকগুলো আশা, আমাদের অনেকগুলো আশা জড়িত আমাদের স্বাধীনতা পাওয়ার পর, অনেক আশা আমাদের মনে, যে আমরা একদিন স্বাধীন হয়ে বাঁচবো, এই করব, স্বাধীনভাবে ঘুরবো, স্বাধীন আমাদের বক্তব্য রাখতে পারবো স্বাধীনভাবে, তো সেগুলো তো আমরা আর পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের হোপস এখানে ইউজ করব, হোয়াট আওয়ার হোপস ফর ফিউচার। এই জায়গাটা প্রত্যেকে বুঝেছো, হোয়াট আওয়ার হোপস ফর ফিউচার এবং কোশ্চেন মার্ক। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে খুব ভালো লিখেছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এরপরে আমরা চলে আসি আবার, যে কি আছে, স্বাধীনতা এসেছিল দেশভাগের মাধ্যমে। প্রত্যেকে পারবে আশা করি, এই জিনিসটুক পারা উচিত প্রত্যেকের। স্বাধীনতা এসেছিল, দেখো এসেছিল দুটো জিনিস। আমি যে সমস্ত ইংলিশের বিভিন্ন রাইটারের গল্পের বই পড়েছি, সেখানে এই কোনো জিনিস যখন তোমার কাছে এসে, যেটা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে বলা হয়, এই ধরনের জিনিস যখন তোমার কাছে এসে উপস্থিত হয়, তখন সেটাকে আমরা কেম ডাউন বলি। ওকে, কেম ডাউন। আমরা যখন কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্টভাবে প্রবেশ করার চেষ্টা করি, গো ডাউন, ওকে, এই ধরনের ইউজগুলো করার চেষ্টা করবে। নর্মালি কেম লিখলেও হবে, কিন্তু কেম ডাউনটা লিটারেলি আমরা ইউজ করি, লিটারেচারে খুব সুন্দর ইউজ, কেম ডাউন। ওকে, তাহলে প্রত্যেকে চেষ্টা করো, স্বাধীনতা দেশ ভাগের মাধ্যমে, স্বাধীনতা, উই গট ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য পার্টিশন। হ্যাঁ, লিখতে পারো অন্যতমা, ভাবটা লিখতে পারো, নো প্রবলেম। যে একদমই যে ইংলিশ এরকম করতে হবে, দীপ্তি কি লিখেছে, ইন্ডিপেন্ডেন্স কেপ ডাউন বাই পার্টিশন, না, এরকমভাবে নয়। দেখো দেখো একটু ভালো করে দেখবে যে দেশ ভাগের কিভাবে, ভালো করে দেখো যে দেশ ভাগের বিনিময়ে, তাই না, এই যে এই জায়গাটা দেশ ভাগ আমাদের হয়েছিল, এটা নিশ্চয়ই আমাদের কাছে কি কোনো একটা দুঃখের বিষয়, তাই না? এটার বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তাহলে এই বিনিময়ের সেন্সটা তোমাকে আনতে হবে। বাংলা ইংলিশ, বাংলা থেকে কিন্তু ডিরেক্ট ইংলিশে যখন তুমি করবে, একদম কিন্তু শব্দ টু শব্দ তুমি ট্রান্সলেট করে দিলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, স্বাধীনতা এসেছিল দেশ ভাগের মাধ্যমে, মানে হলো দেশ ভাগের বিনিময়ে। ওকে, তাহলে দেখো, হ্যাঁ, অ্যাট দ্য কস্ট অফ পার্টিশন। ভেরি গুড, ভেরি গুড, শেট, ভেরি গুড। তোমার নামটা একটু চেঞ্জ করো, আমি উচ্চারণ করতে গেলে হাসি পেয়ে যায়, সরি, ডোন্ট মাইন্ড, ওটা হতে পারে ও ডাক নাম, তো একটু নামটা চেঞ্জ করে দিও, গুগল মিটের অরিজিনাল নামটা রেখো। তো দেখো যে কি করব আমরা, যে ইন্ডিপেন্ডেন্স কেম ডাউন আমরা করতে পারি, তার বদলে আমরা কি করতে পারি, আরেকটা অ্যাকোয়ার্ড, যে আমরা অর্জন করেছিলাম, ঠিক আছে, অথবা কেম ডাউন, কেম ডাউন, যে কোনোটা তোমরা করতে পারো। অ্যাট দ্য কস্ট অফ, at the cost of partition, পার্টিশন কিসের পার্টিশন, পরিষ্কার করে দাও, অব আওয়ার কান্ট্রি, অব আওয়ার কান্ট্রি, কেননা দেশ ভাগের কথা লিখেছে, তাহলে অব আওয়ার কান্ট্রি। তাহলে এই ইউজটা আশা করি প্রত্যেকে বুঝেছো। এই যে কেম ডাউন অথবা অ্যাকোয়ার্ড, অর্জন করেছিলাম, অথবা কেম ডাউন অ্যাট কস্ট অফ পার্টিশন অব আওয়ার কান্ট্রি,
প্রত্যেকের ক্লিয়ার? একদম প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ, অ্যাটেন্ডও করতে পারো গোবিন্দ, নো প্রবলেম, অ্যাটেন্ডও করতে পারো, ভুল ইংলিশ নয়, কারেক্ট ইংলিশ একদম। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকের খুব ভালো হচ্ছে, ভেরি গুড। এবার আমরা চলে যাব পরেরটাতে। যে কারণে বলছে, যে কারণে দেশ ভাগ হয়েছিল তা, সরি আবার এটা উপস্থিত, এক মিনিট একটু হোল্ড করো প্লিজ। বলছে যে কারণে দেশ ভাগ হয়েছিল তা আজ আমাদের কাছে দুঃস্বপ্নের মতো, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তাই থাকবে। যে বলছে যে কারণে দেশ ভাগ হয়েছিল, তাহলে যে কারণে, দ্য রিজন হোয়াই দ্য কান্ট্রি ওয়াজ ডিভাইডেড, কমা, তা আজ আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। এবার এই দুঃস্বপ্নের মতো ইংলিশটা কিভাবে আমরা লিখবো সেটা আমাদের একটু শিখতে হবে। খুব সুন্দর একটা ইংলিশ আছে, লিটারেচারের ইংলিশ। দুঃস্বপ্নের মতো ইংলিশটাকে আমরা কি লিখবো ভালো করে বুঝবে। এখানে আমি তীর চিহ্ন টেনে দিয়ে লিখে দিচ্ছি। দুঃস্বপ্নের মতো এই জিনিসটাকে তুমি যখন লিখবে, the reason why the country was divided is present to us, is present to haunt us, HAUNT, haunt us, এটা খুব সুন্দর ইংলিশ। মানে হলো দুঃস্বপ্নের মতো, আমাদের কাছে দুঃস্বপ্নের মতো হয়ে উপস্থিত হয়ে আছে। ওকে, এটা একটা লিটারেচারের ব্যবহার। ওকে, নাইটমেয়ার করো না প্লিজ, প্লিজ ডোন্ট ইউজ নাইটমেয়ার, ডোন্ট ইউজ নাইটমেয়ার। ওকে, এখানে নাইটমেয়ার ইউজ করলে তোমার নাম্বার একটু কমে যাবে। এই ইউজটা মনে রাখার চেষ্টা করবে। আমি সেন্টেন্সে ব্যবহার করে তোমাদের শিখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। এটা লিটারেচারের ইউজ, একদম পারফেক্ট লিটারেচার। যে কি করব দেখে নাও। দ্য রিজন why the country was sorry এক মিনিট, একটু একটা জিনিস দেখে নেই আমি। is my recording going on or not? Yes, it's going on, sorry for the interruption. The reason why the country was divided, ভালো করে সেন্টেন্সের বিনুনিটা দেখবে, is present to haunt us, যে এটা আমাদের কাছে এখন দুঃস্বপ্নের মতো হয়ে উপস্থিত হয়ে আছে, বা এটা আমাদেরকে নাইটমেয়ার আমরা কখনো লিখব না। is present to haunt us মানে আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। ইউজটা করার চেষ্টা করবে, খুব সুন্দর ইউজ। ওকে, অ্যান্ড, এবং সাথে কি অ্যান্ড, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও, অ্যান্ড আওয়ার ফিউচার জেনারেশন। টু আর লিখবো না, কেননা টু হন্ট আমি দিয়েছি, অ্যান্ড দিয়েছি, তারপরে ডিরেক্ট আওয়ার লিখবো, টুটাকে কমন নেয়ার মতো। ওকে, ইজ ইট ক্লিয়ার? সেন্টেন্সটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? স্টিল হন্টস আস, HAUNTS হবে গোবিন্দ, হন্টস, কেননা দ্য রিজন হলো এখানে সাবজেক্ট, তুমি যেটা লিখলে। and will continue to for last পার্টটা আর হলো না, ওকে ওকে, ভেরি গুড, প্রত্যেকে বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার আমরা যাব নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে কি আছে? এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নীতির দুঃখজনক পরিণতি মাত্র। তাহলে এটা মানে কি? এটা যখন আমি লিখব, ইট ইজ দুঃখজনক পরিণতি। দুঃখজনক পরিণতিকে কি লিখব? দুঃখজনক পরিণতি মানে হলো স্যাড কনসিকুয়েন্সেস, স্যাড কনসিকুয়েন্স। ইট ইজ দ্য স্যাড কনসিকুয়েন্স অফ পলিসিস, রাজনীতির। ওকে, পলিসিস কাদের? আওয়ার পলিটিক্যাল লিডার, তাই না?
পলিসিস মানে নীতি এখানে। তাহলে চেষ্টা করো প্রত্যেকে, কি লিখেছো? ইট ইজ সার্টেনলি দ্য ট্র্যাজিক কনসিকুয়েন্সেস অফ দ্য পলিসিস অফ আওয়ার পলিটিক্যাল লিডার্স। হ্যাঁ, লিখতে পারো প্রদীপ্ত, নো প্রবলেম, নো প্রবলেম। বাকিটা ট্রাই করো। ইট ইজ আ স্যাড কনসিকুয়েন্স অফ পলিসিস অফ আওয়ার পলিটিক্যাল লিডার্স। ভেরি গুড সুদেশনা। ইট ইজ আ ট্র্যাজেডি, এখানে আ দিতে হবে শানুঢালি, অফ পলিসিস অফ আওয়ার পলিটিক্যাল লিডার্স। ট্র্যাজেডি দিলেও হবে, ইয়েস। ইট ইজ দ্য স্যাড কনসিকুয়েন্স অফ দ্য পলিসিস অফ আওয়ার পলিটিক্যাল লিডার্স। ইয়েস, যে যেভাবে পারছো ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো ভুল নেই, একদম ঠিক আছে। তাহলে কি লিখবো? যে ইট ইজ জাস্ট দ্য স্যাড কনসিকুয়েন্সেস, অথবা ইট ইজ দ্য ট্র্যাজেডি, আমরা এইভাবেও লিখতে পারি। স্যাড কনসিকুয়েন্স, অথবা আমরা কি করতে পারি? ইট ইজ দ্য ট্র্যাজেডি, ইট ইজ দ্য ট্র্যাজেডি of policies, of the policies of our কি লিডার্স দিলেও যথেষ্ট, বা পলিটিক্যাল লিডার্স, রাজনৈতিক যেহেতু দিয়েছে আমরা দিতেই পারি পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল লিডার্স। এর পরের লাইনটা দেখে নাও প্রত্যেকে, কি আছে? পরের লাইনটা আছে হলো, একটু অন্য কালিতে করে দিই, নাহলে অনেকগুলো কালি এখানে মিশ্রিত হয়ে গেছে। কি আছে? নেতাজি তাদের সতর্ক করে দিয়েছিলেন যে দেশভাগ সমস্যার কোনো সমাধান হতে পারে না, বরং মানে তুমি এখানে র্যাদার বা বাটের ব্যবহার করতে পারো, তা নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। চেষ্টা করো প্রত্যেকে, যে নেতাজি সতর্ক করে দিয়েছিলেন মানে ওয়ার্নড দেম দ্যাট দেশভাগ মানে পার্টিশন অফ দ্য কান্ট্রি কি হতে পারে না, সমস্যার সমাধান হতে পারে না। উড নট বি দ্য সলিউশন টু দ্য প্রবলেম, উড নট বি দ্য সলিউশন টু দ্য প্রবলেম। উড নট হবে, হতে পারে না। পিয়শ্রী, এখানে এই জায়গা কিন্তু মাথায় রাখতে হবে, সমাধান হতে পারে না, যেখানে হতে পারে না সেখানে তুমি ব্যবহার করবে উড নট। ওকে, উড নট। সেখানে ব্যবহার করবে উড নট, হতে পারে না। ওকে, প্রত্যেকে ট্রাই করো। না প্রদীপ, তো ওরকম জটিল করে লিখো না, প্যাসিভ করার দরকার নেই এখানে, কেন তাদেরকে করেছিল তো, তাহলে দে ওয়্যার ওয়ার্নড করতে হবে, দে ওয়্যার ওয়ার্নড করতে হবে। হ্যাঁ, হ্যাড ওয়ার্নডও করতে পারো, নো প্রবলেম, বা সিম্পল ওয়ার্নডও করতে পারো, যে যেটা পারো করতে পারো, কারণ অনেক দিন আগেও হতে পারে, আবার ওই সময়ও হতে পারে। সুতরাং আমরা টাইম গ্যাপ যেহেতু ক্লিয়ার নয়, মনে রাখবে হ্যাডের ব্যবহার করব না। টাইম গ্যাপ যদি ক্লিয়ার না থাকে, দুটো পাস্টের মধ্যে যদি টাইমের গ্যাপ পরিষ্কার বোঝা না যায়, উই কান্ট ইউজ হ্যাড বা পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? নেতাজি ওয়ার্নড দেম, কি ওয়ার্নড করেছিল? দ্যাট partition would not be the solution। আমরা সলিউশনের পর সবসময় টু ব্যবহার করব, টু দ্য প্রবলেম, rather lead new ones। খুব সুন্দর সেন্টেন্সের বিনুনি, যে নতুন সমস্যার সৃষ্টি করবে। আমরা এটাকে লিখে দেবো কি করে? রাদার লিড নিউ ওয়ান্স। এবার একটু শুনে নাও, যে যখন রাদারের ব্যবহার করবে তার আগে যদি উড থাকে, ওকে, কেননা এখানে আমরা মেইনলি উড নট বি দ্য সলিউশন টু দ্য প্রবলেম, রাদার উড নট লিড, সরি এখানে বানান ভুল হয়েছে, একটু ঠিক করে দেই। এখানে দুটো সেন্টেন্সকে আমি কানেক্ট করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে যে কি করলাম। যে নেতাজি ওয়ার্ন দেম দ্যাট পার্টিশন উড নট বি দ্য সলিউশন টু দ্য প্রবলেম, রাদার উড লিড নিউ ওয়ান্স। মনে রাখবে রাদার, উড রাদারের পর
উড রাদারের পর সিম্পল V1 বসে, সিম্পল V1 বসে, 2 প্লাস V1 বসে না, এটা মাথায় রাখবে। ওকে, উড রাদারের পর আমরা সিম্পল V1 বসাবো। দ্যাটস ওয়াই আমি লিখেছি রাদার লিড নিউ ওয়ান্স। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ট্রান্সলেশনটা ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে শেখার বিষয় কি কি আমরা মনে রাখবো? শেখার বিষয় আমাদের কি, যেমন সবচেয়ে, কোথাও যদি সবচেয়ে থাকে সেখানে সুপারলেটিভ ব্যবহার করব। দুঃখজনক মানে কি, সরি, দুঃখজনক মানে কি ট্র্যাজেডি, তাই তো? ট্র্যাজেডি দুঃখজনক ঘটনাকে। অন্যতম মানে কি, কখনো অন্যতম আসলে ওয়ান অফ দার ব্যবহার করব। স্থপতি মানে আর্কিটেক্টস। কিসের বিনিময়ে, কিসের বিনিময়ে মানে হলো অ্যাট হোয়াট কস্ট, মনে রাখার চেষ্টা করব। আর ভবিষ্যতের আশাই বা কি, এটাকে আমরা যখন লিখব তখন কি আমাদের আশা ভবিষ্যতের, তাহলে এইখানে ট্রান্সলেট করার সময় আমরা করব হলো আমাদের আশা মানে হলো আওয়ার হোপস ফর ফিউচার। দেশভাগের মাধ্যমে, দেশভাগের ইংলিশ আমরা কি শিখলাম? মাধ্যমে, দেশভাগের মাধ্যমে মানে হলো বিনিময়ে, দেশভাগের বিনিময়ে। তাহলে কি অ্যাট দ্য কস্ট অফ দ্য পার্টিশন অফ কান্ট্রি, অ্যাট দ্য কস্ট অফ দ্য পার্টিশন অফ আওয়ার কান্ট্রি। যে কারণে ভাগ হয়েছে দুঃস্বপ্নের মতো, দুঃস্বপ্নের মতো মানে কি এখনো আমাদের কাছে দুঃস্বপ্ন হয়ে উপস্থিত হয়ে আছে। কি প্রেজেন্ট টু হন্ট আস, ইজ স্টিল প্রেজেন্ট টু হন্ট আস, মানে আমাদের কাছে দুঃস্বপ্নের মতো হয়ে আছে, মানে এখনো আমাদের কি করে দুঃস্বপ্নের মতো হয়ে এসে হন্ট করে, ভয় দেখায়। এইভাবে কিন্তু মিনিংটাকে চেঞ্জ করে নেবে, খুব সুন্দর ইংলিশ এটা। এরপর কি দুঃখজনক পরিণতি, দুঃখজনক পরিণতিকে স্যাড কনসিকুয়েন্সেস বা ট্র্যাজেডি লিখতে পারো, নো প্রবলেম। আর এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে হতে পারে না, যেটা পিওশ্রী ভুল করেছিল, আমরা এই ধরনের থাকলে উড নটের ব্যবহার করব। আরেকটা কি শিখলাম? র্যাদারের ব্যবহার, বরং, বরং শব্দটার ব্যবহার মানে হলো র্যাদার, এবং উড র্যাদারের পর আমরা কি ব্যবহার করব? অনলি V1। উড র্যাদারের পর আমরা কি ব্যবহার করব? অনলি V1। ওকে, এটা মনে রাখার চেষ্টা করব। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো ট্রান্সলেশনের? Is it clear? দেখো প্রত্যেকদিনই আমি কি করব, চেষ্টা করব ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস ছোট হলেও একটা রাখার জন্য, ছোট হলেও একটা রাখার জন্য চেষ্টা করব। এবং তোমরা কি করবে, যেরকম আমি তোমাদের বলেছি বাড়িতে 1.5 ঘন্টা ইংলিশ পড়বে, ম্যাক্সিমামটা সময় দেবে এখন শুধু প্রিলির ইংলিশের প্রতি। প্রিলিতে কিন্তু কাট অফ যদি হাই ওঠে সেই ক্ষেত্রে ইংলিশই তোমাকে সাহায্য করবে বেশি নাম্বার পেতে। আরেকটা জিনিস হলো যে আমার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন এই সময়টা বরাদ্দ রেখে দেবে যে স্যারের সঙ্গে এইটুকুনি সময় আমাদের প্র্যাকটিস করতে হবে, আর যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিলাম বাড়িতে নিজে নোট ডাউন করে মাঝে মধ্যে এগুলোকে একটু রিভাইজ করতে হবে। ওকে, আচ্ছা, না টু দেয়া যাবে না। উড রাদার অ্যাপিয়ার, উড রাদার অ্যাপিয়ার একটা সেন্টেন্স না লিখলে আমি বুঝতে পারছি না প্রদীপ্ত। ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স, ইউ হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স। উড রাদারের পর তো তুমি অ্যাপিয়ার দিয়েই দিলে, উড রাদার অ্যাপিয়ার, তাই না? ভার্ব তো পেয়েই গেলাম আমি, ভার্ব যখন পেয়ে যাব সেই ভার্বটাই আমি V1 লিখলাম। এরপরে তুমি একটা 2 প্লাস V1 ইনফিনিটিভ করতেই পারো। ইনফিনিটিভ আমি শিখিয়েছিলাম যেখানে সেন্টেন্সে দুটো ভার্বের প্রয়োজন তখনই আমরা ইনফিনিটিভের ব্যবহার করে থাকি। হোপফুলি ইউ হ্যাভ গট দ্য মাই আনসার। এরপর চলে আসো যে আমরা প্রিসাইজ প্যাসেজ, আজ থেকে প্রিসাইজের একটু নতুন নিয়ম করে দিচ্ছি আমি। নতুন নিয়ম মানে হলো যে একটা প্রিসাইজ প্রথমে আমি বুঝিয়ে দেব, বুঝিয়ে দিয়ে সাথে সাথে নয়, এটা তোমরা কি করবে পরের দিন আমাকে লিখে দেখাবে, আমি দেখব কে কেমন লিখলে, দেন আমি নিজে তারপরের দিন লিখিয়ে দেব। প্রিসাইজ আমরা একটু সময় নিয়ে করব, দ্যাটস ওয়াই এই পলিসি চালু করলাম। প্রথমে আমি বুঝিয়ে দেব এবং কোন পয়েন্টগুলোর উপর বেস করে তোমরা লিখবে সেটা তোমরা প্রথমে লিখবে, লিখে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইমের মধ্যে তোমরা এটাকে কি করবে নিজেরা লিখে পোস্ট করবে প্রথমে, তার ওই দিন আমি রাত্রিবেলা তোমাদেরকে এটা লিখিয়ে দেব। এইভাবে করে আমরা এগোতে থাকবো, না হলে তোমাদের লেখা আমি দেখতে পাচ্ছি না বা জাজ করতে পারছি না। দেখো প্রথমে আমি বুঝিয়ে দেব, এটা আমি নিয়েছি হলো লাইভ মিন্ট পত্রিকার একটা ওপিনিয়ন থেকে, যেখানে টাইগার উডসের কামব্যাক নিয়ে বলেছিল। ওকে, তো লাইভ মিন্টের খুব দুর্দান্ত ওপিনিয়ন থেকে নিয়েছি, তো দেখতে থাকো। যিনি হয়তো প্রশ্নকর্তা ওনারও পছন্দ হতে পারেন এই পিস অফ রাইটিং, তো দেখে নাও। দ্য কামব্যাক অফ টাইগার উডস আফটার এ প্রলং ফেজ ইন গল্ফস ওয়াইল্ডারনেস। গল্ফস ওয়াইল্ডারনেস মানে হলো তার একচ্ছত্র গল্পের দুনিয়ায়।
does not just show he has still got what it takes to win. যে বলছে এই যে কামব্যাক টাইগার উডসের অনেক দিন পর তার একচ্ছত্র গল্পের দুনিয়ায় শুধুমাত্র এটা পেশ করতে আসেনি যে সে আর কি এখান থেকে জিতে নিয়ে যাবে, বাট দ্যাট রিডেমশন মানে হলো প্রত্যাবর্তন, ইজ নেভার আউট অব এ ট্রু ফাইটার্স রিচ। বলছে এটা প্রকাশ করার জন্য যে কোনো প্রত্যাবর্তন একজন ট্রু ফাইটারের, ঠিক আছে, কাছে সম্ভব, যে একটা ট্রু ফাইটারের কাছের মানে হাতের নাগালে থাকে সব সময়। তার মানে এটা থেকে প্রথম লাইন থেকে কি বুঝলাম, যে বলেছে টাইগার উডের যে এতদিন পর তার একচ্ছত্র গল্পের দুনিয়ায় প্রবেশ শুধুমাত্র এটা বোঝাচ্ছে না যে সে কি আর জিতে নিয়ে যাবে, এটা বোঝাচ্ছে যে একজন ট্রু ফাইটারের কাছে যে কোনো সময় প্রত্যাবর্তন খুবই ইজি ম্যাটার একটা, ওকে, খুব একটা কঠিন ব্যাপার নয়। দ্য ডেথ অফ হিজ ফাদার ইন 2006 ইজ said to have had a profound impact on his life। যে বলছে তার বাবার 2006 সালে তার বাবার যে মৃত্যু সেটা তার লাইফে একটা খুব বাজে ইম্প্যাক্ট, প্রোফাউন্ড ইম্প্যাক্ট মানে হলো খুব গুরুতর একটা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলেছিল। মেনি ফ্যান্স বিলিভ ইট পুশড হিম ইনটু দ্য সর্ট অফ রেকলেস বিহেভিয়ার, যে এটা তাকে রেকলেস করে তুলেছিল, অ্যান্ড লেড টু হিজ ডাউনফল, এবং তার অবনমনের সূত্রপাত ঘটিয়েছিল। বাট অ্যাপার্ট ফ্রম ইমোশনাল ট্রমা, এই ইমোশনাল ট্রমা ছাড়াও হি হ্যাজ অলসো সাফার্ড ফিজিক্যাল অ্যাডভার্সিটি, যে সে ফিজিক্যাল অ্যাডভার্সিটিতেও ভুগেছিল, দ্যাট কুড হ্যাভ গট এনি ওয়ান টু হ্যাং আপ হিজ ক্লাবস। বলছে যে এমন অ্যাডভার্সিটি যে তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ক্লাবস মানে হলো তার খেলাধুলার সামগ্রীকে কি করে রাখতো, হ্যাঙ্গারে টানিয়ে রাখতো। হিজ বডি নিয়ারলি রেকড, মানে তার বডিটা কি হয়েছিল, কমপ্লিট প্রায় বেঁকে গেছিল। অনলি এ লাস্ট ডিচ স্পাইনাল ফিউশন সার্জারি, একটা সার্জারি, স্পাইনাল সার্জারি কি করেছিল 2017 সালে, অ্যালাউড হিম, তাকে অধিকার করে দিয়েছিল বা তাকে কি করেছিল, অ্যালাউ করেছিল টু রিগেইন ফিটনেস, যে আবার সে নতুন ফিটনেস ফিরে পায় ওই 2017 সালের অপারেশনটা। নট এভরিবডি থট হি কুড ডু ইট, কেউ ভাবতে পারেনি সে এটা করতে পারবে। মোস্ট স্পোর্টস আর আনফরগিভিং, এইভাবে সমস্ত স্পোর্টসই কি নির্দয়ালু, ওকে, দুর্দান্ত সেন্টেন্স, যে সমস্ত স্পোর্টসই কি নির্দয়ালু। দ্যাট ওয়ে, এইভাবেই দে রিডিউস হিরোজ টু জিরোজ ইন অ্যান ইনস্ট্যান্ট, যে তারা কি করে হিরোকে ইজিলি জিরোতে পরিণত করে দেয় একটা ছোট্ট ইনস্ট্যান্টে। ইভেন ইফ দে আর রেডি টু রিভার্স দ্য প্রসেস উইথ ইকুয়াল ফেলিসিটি, যদিও তারা কি ইকুয়াল ফেলিসিটি মানে হলো ইকুয়াল চেয়ারফুল, যদিও তারা অনেক সময় কি করে, যদিও তারা রেডি থাকে যে ইকুয়াল চেয়ারফুলনেস নিয়ে তারা ফিরে আসবে। টাইগার উডস ট্রিউম্ফ রিমাইন্ডস আস অফ দ্য হিউম্যান ফ্রেলটিস, যে টাইগার উডসের এই যে প্রত্যাবর্তন, এই যে তার যে একটা জয়কার, এটা আমাদের মনে করিয়ে দেয় হিউম্যান ফ্রেলটিস মানে হলো মানুষের যে কি, মানুষের যে নেগেটিভ অ্যাটিটিউডগুলো, মানুষের যে উইকনেস, যেটা কি করাতে পারে, অ্যাচিভমেন্ট ঘটাতে পারে। মানে এখান থেকে খুব ইম্পর্টেন্ট এটুকুনি যে টাইগার উডসের যে এই যে প্রত্যাবর্তনের যে একটা জয়কার উন্মেষ, এটা কি আমাদের বারবার মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দিচ্ছে, যে যতই মানুষ কি থাকুক না কেন, উইক থাকুক না কেন, ফল্ট থাকুক না কেন, কিন্তু ওই ফল্টগুলোই কি করতে পারে, তাকে একসময় অ্যাচিভমেন্টে পৌঁছাতে পারে। যেমন কি জিওগো মারাদোনা হ্যাজ ওভার হিজ ইলাস্ট্রিয়াস অ্যান্ড লং কেরিয়ার বিন গিল্টি, যে সমস্ত লাইফ জুড়ে এই ভদ্রলোক কি হয়েছিল, গিল্ট হিসেবে, প্রতারক হিসেবে, বাকি অন্যায়কারী হিসেবে পরিচিত হয়ে গেছে। কিসের জন্য, তার টেরিবল বিহেভিয়ারের জন্য, ইনক্লুডিং ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ড্রিঙ্কিং বিঞ্জেস, যে এই সমস্ত ড্রাগ অ্যাবিউজ করার জন্য। ইয়েট, অথচ দ্য ম্যান ডাবড মানে কি, মুখে মুখে উচ্চারণ করে, কি উচ্চারণ করে, এল পাইপ ডি ওরো, মানে কি দ্য গোল্ডেন বয়। আমিও জানতাম না যদি না লেখক এই লেখাটা লিখতেন।
এল পাইপ ডি ওরো, মানে কি গোল্ডেন বয়, তবুও মানুষের মুখে মুখে উচ্চারিত হয় তার নাম যে তিনি গোল্ডেন বয়। উইল অলওয়েজ বি কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স এভার্স। কি ব্যাখ্যা করলো এইটুকুনির মধ্যে, যে এই যে টাইগার উডসের যে ট্রিউম্পের কথাটা বললো না, যে এটা মনে করিয়ে দেয় মানুষের যে ফল্টিসগুলো আছে এটাও এক সময় মানুষকে অ্যাচিভমেন্টে পৌঁছে দিতে পারে। এক্সাম্পল দিল একটা, কি ডিয়েগো ম্যারাডোনা যেরকম ছিল, যার পুরো লাইফটাই কি ছিল, সমস্ত লাইফ তাকে বলা হতো মাতাল, মদখোর, ঠিক আছে, ড্রাগ অ্যাবিউজ করেছে, হাত দিয়ে গোল দিয়েছে, এই সমস্ত কথা বলে আসতো, কিন্তু তারপরেও মানুষ ডাবড, সবসময় মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে এসছে গোল্ডেন বয়, will always be considered one of the greatest footballers ever. এবার বলছে টাইগার উডস উইল অলসো গো ডাউন। গো ডাউন মানে হলো সেই পথই অবলম্বন করবে টাইগার উডস ইন হিজ হিস্ট্রি অ্যাজ এ ফ্লড জিনিয়াস। ফ্লড জিনিয়াস মানে ঠিক যেরকম মারাডোনা ফ্লড জিনিয়াস ছিল, সেরকম ফ্লড জিনিয়াস হিসেবেই যে সে কি ওই হিস্ট্রিতেই যাবে। যদিও তাকে লোকে এই যে রেকলেস বিহেভিয়ার, পিতা মারা যাওয়ার পর তারপর তার দেহ বেঁকে গেছিল, তার মানে নেগেটিভ অ্যাডভার্সিটিগুলো তার প্রতি এসেছিল, সে মানুষের সাথে সঠিক ব্যবহার করতো না, এর পরেও তাকে কি বলা হবে, জিনিয়াস বলা হবে, ফ্লড জিনিয়াস। এ ম্যান হু হ্যাড এভরিথিং ফর হিম, যে সব কিছু পেয়েছিল তার জন্য, বাট স্টিল লেট হিজ ইনডিসক্রিশনস। ইনডিসক্রিশনস মানে হলো ওই নেগেটিভ অ্যাটিটিউডগুলো, ওকে, যে তার এই ইনডিসক্রিশনসগুলোকে কি হয়েছে, গেট দ্য বেটার অফ হিম, এটা একটা ফ্রেজ, ওকে। গেট দ্য বেটার অফ হিম মানে হলো ডিফিট হিম, গেট দ্য বেটার অফ হিম, ঠিক আছে, যে তার ইনডিসক্রিশনসগুলো তাকে কি করেছিল, ডিফিট করেছিল, যখন তার প্রয়োজন ছিল শাইন বা স্টারের মতো শাইন হয়ে প্রকাশ পাওয়ার, ওকে। বাট his glory lies in rising from that fall and showing the way to millions of fans. বলছে কিন্তু তার এই যে গ্লোরি, তার গ্লোরি মানে হলো এই যে প্রত্যাবর্তন, ওকে, lies in the rising from that fall. that fall মানে হলো এই যে ইনডিসক্রিশনগুলো কি করেছিল, তাকে ডিফিট করেছিল, ঠিক আছে, সেখান থেকে কোথায়, শোয়িং হিজ ফ্যান্স, ওই জায়গা থেকে উঠে আসা, শোয়িং হিজ ফ্যান্স, তার মিলিয়নস অফ ফ্যান্সের মধ্যে এটাই প্রকাশ করেছে, যে কি প্রকাশ করেছে, রিডেমশন ইজ পসিবল, প্রত্যাবর্তন সম্ভব, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য উইল, যদি তোমার সেই ইচ্ছা শক্তি থাকে। দুর্দান্ত পিস অফ রাইটিং ফ্রম ওপিনিয়ন, ওকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইয়েস। and very important for WBCS, very very important, যদি উনি পড়ে থাকেন, ওকে। যাই হোক, আমরা যখন এবার এটাকে করব, তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে কি কি পয়েন্টের উপর বেস করে তোমরা লিখবে। যেমন ভালো করে দেখতে থাকো, যে প্রথম তোমরা যখন লিখবে সেটা কি লিখবে, যে দ্য গ্লোরিয়াস কামব্যাক অফ টাইগার উডস, কি করেছে, কোথায়, গল্ফে, ওকে। এই যে গল্ফের দুনিয়ায় যে আবার গ্লোরিয়াস কামব্যাক, সেটা কি করেছে, সেটা দেখিয়েছে, কি দেখিয়েছে, যে ট্রু ফাইটাররা কি করতে পারে, যত রকমের অ্যাডভার্সিটি তাদের লাইফে আসুক না কেন, ট্রু ফাইটাররা যত রকমের অ্যাডভার্সিটিস তাদের লাইফে আসুক না কেন, তারা কি করতে পারে, প্রত্যাবর্তন করতে সক্ষম। তাহলে অ্যাডভার্সিটিস পুরোটাকে তুমি এই পর্যন্ত তুলে ধরলে, পুরোটাকে তুমি তুলে ধরলে। তাহলে এইটুকুনির মূল বক্তব্যটা কি বুঝিয়েছে, যে টাইগার উডসের যে প্রত্যাবর্তন, গ্লোরিয়াস কামব্যাক, এটা কি করেছে, আমাদের সামনে তুলে ধরেছে যে ট্রু ফাইটার যিনি হন, তিনি যে কোনো মুহূর্তে রিভাইভ করতে পারে, যতই তিনি অ্যাডভার্সিটিস ফেস করে থাকুক না কেন, ওকে। আচ্ছা, বলছে এরপরে যে ডিয়েগো মারাদোনার মতো এখানে তুমি দিতে পারো, ওনার উদাহরণটা নিতে পারো, কেননা এখানে একজনের কথাই উনি এক্সাম্পল হিসেবে নিয়েছে, আবার তুমি নাও দিতে পারো এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। যে এখানে তুমি অন্য খেলোয়াড়, অন্য প্লেয়ারদের নামও দিতে পারো, যে মহান খেলোয়াড়, ওকে, সেটাও দিতে পারো। এমিনেন্ট প্লেয়ার, ডিয়েগো মারাদোনার নামটা তুমি উচ্চারণ করার দরকার নেই, যে অনেক এমন এমিনেন্ট প্লেয়ার আছে যারা কি হয়েছে, যারা তোমার ইতিহাসে কলঙ্কিত হয়ে আছে তাদের অ্যাডভার্স লাইফস্টাইলের জন্য, তারাও কি আছে, আজও মানুষের হৃদয়ে বসত করে আছে। এইটুকুনি হলো সেকেন্ড লাইন। থার্ড লাইনে তুমি কি লিখবে, টাইগার উডস কি করবে, সেই ধারাকেই বা সেই পথকেই
গ্রহণ করে এগিয়ে চলবে। টাইগার উডসও সেই ধারাকেই পথ করে ইতিহাসে জায়গা করে নেবে এবং তার ফ্যান্সদের কাছে এটাই একটা মেসেজ যাবে, যদি কোনো মানুষের উইল পাওয়ার থাকে সে যে কোনো সময় প্রত্যাবর্তন করতে পারে, সে যে কোনো সময় যে কোনো জিনিসে প্রত্যাবর্তন করতে পারে। বাস, ইজ ইট ক্লিয়ার? বাংলাটা প্রত্যেকে বুঝতে পেরেছো যে কতটুকুনিকে আমি লিখবো? 3 থেকে 4টে লাইন। তাহলে প্রথম কি লিখবো? যে গ্লোরিয়াস কামব্যাকটা, টাইগার উডসের যে কামব্যাক, সেটা কি করছে? আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ট্রু ফাইটাররা যতই অ্যাডভার্সিটি লাইফে ফেস করুক না কেন, সে রিভাইভ করতে পারবে বা রিভাইভ করে। ওকে। দ্বিতীয় কি লিখবো? অনেক মহান খেলোয়াড় আছে যারা ইতিহাসে আজও কলঙ্কিত, তাও মানুষের মনে তারা বসত করে আছে, মানুষের হার্টে তারা জায়গা করে নিয়েছে। টাইগার উডসও কি করবে? সেই ধারাকেই, ইতিহাসের সেই ধারাকেই ফলো করবে এবং তার ফ্যানদের কাছে এই মেসেজই পৌঁছে দিয়েছে বা পৌঁছে দিতে চলেছে যে কোনো মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে পরে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে রিভাইভ করা সম্ভব। ওকে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এবার তোমরা কালকে দুপুর 12টার মধ্যে, এটা তোমরা কালকে কখন থেকে পোস্ট করবে? সকাল 9টা থেকে পোস্ট করা শুরু করবে। পোস্ট করে দুপুর 12টার মধ্যে তোমাদের এই পিস অফ রাইটিংটা উইথ টাইটেল গ্রুপে পোস্ট করবে, তোমাদের নিজের সেন্টেন্সে লিখে। আমি চেক করব, রিমার্কস দেব, আউট অফ 20 তোমরা কত পাও আমি সেখানে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রত্যেকে পোস্ট করবে। তো আজকে এই পর্যন্ত রইল, পরের দিন আমরা এটা লিখব। এইভাবে করে আমরা প্রিসাইজটা একদিন গ্যাপ দিয়ে যাব, আর ট্রান্সলেশনটা আমরা কি করব? ট্রান্সলেশনটা আমরা ডেইলি বেসিস করতে থাকবো। ক্লিয়ার টু ইউ অল? তাহলে প্রত্যেকে এই পর্যন্তই রইল আজকে। গুড নাইট টু ইউ অল। প্রত্যেকে মনে রাখবে একটা জিনিস, 1.5 ঘন্টার বেশি কোনো সাবজেক্টে বেশি সময় নষ্ট করবে না, এবং ইংলিশে এখন সিম্পলি প্রিলির ওপর ফোকাস দেবে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি প্রিলির, সেগুলোকে ফোকাস দেবে। আর আমার সঙ্গে যেটুকুনি হোমওয়ার্ক দেব বা যেটুকুনি ট্রান্সলেশন করালাম, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বললাম, রেকর্ডেড ক্লাসটা দেখে একবার নিজে নোট ডাউন করে নেবে। এর থেকে বেশি কোনোভাবে সময় দেবে না। ওকে, গুড নাইট টু ইউ অল।